তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কালকে কালু বর্গাদারের জোয়ান ছেলেটা হঠাৎ করেই মরে গেল। আপনি তো চেষ্টা কোনো ত্রুটি করেন নাই, না বাঁচলে আপনি কি করবেন? তাছাড়া হায়াত মৌত তো আল্লাহর হাতে। তা তো জানি, কিন্তু মন তো মানে না রে। আমার কি মনে হয় জানিস? মনে হয় যে আমার কবিরাজি বিদ্যের পরাজয়। আবার পরক্ষণেই মনে হয় যে মানুষ তো জন্মায় একদিন না একদিন তাকে মরতে হবে বলেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থায়ী হবে নীর, কোন সে জীবন রোধে। কথা কালু বর্গাদার না? তাই তো। হায়, কালু ওঠো, ওঠো কালু। শিয়ালের বড় উপদ্রব গো কবিরাজ সাহেব। টাটকা লাশের গন্ধ পাইলে কবর থেকে উঠাই আসিরা গুড়া খায়। ওইটা আমি সহ্য করতে পারবো না কবিরাজ সাহেব, আমি সহ্য করতে পারবো না। রাত জেগে কবর পাহারা দিছি যাতে কুকুর শিয়ালে টানাটানি না করতে পারে। জ্যান্ত ছেলেটাকে তো জমের হাত থেকে বাঁচাইতে পারলাম না, তাই সারা রাত ধরে কবর পাহারা দিছি। এবার ঘরে যাও, গোসল করে কিছু খেয়ে নাও। কিছু লতা পাতা দিয়ে কবরটারে ঢাইকা দেওয়া যায়। আমি জানি কবিরাজ সাহেব আমার পোলার কোনোদিন ফিরবো না। আমি এও জানি শোক তাপের বন্যাতেও একদিন বাদ পড়বে। আমি জানি যতদিন না পড়ে ততদিন এই জোয়ান ছেলেটার জন্য একটু শোক করি। বাপ এত ছেলেটার জন্য কিছু করতে পারলাম না। এমন অপদার্থ বাবা, আমি ছেলেটার মুখে দুটো খাবারও তুলে দিতে পারলাম না। না খেয়ে ক্ষয় রোগে মরতে হইলো আমার পোলাটারে। আপনি বলুন, যত অপদার্থ হই না কেন আমি তো বাপ। উপসী পোলারে কবর দিয়া আমি কেমনে ভাত মুখে তুলি, আমি কেমনে ভাত মুখে তুলি বলেন? তাছাড়া তুমি মিলাদও দিতে হইব। সেই ব্যবস্থা কি কিছু করেছো? আমার অবস্থা তো আপনি জানেন, আমার কাছে কানা করেও নাই। ওই যে মেজো মল্লিক সাহেব যে টাকা দিছে সেটা দিয়েই গোর খরচা হয়েছে। আমি তো আপনার কাছে যাইতেছিলাম, আপনারা যদি কিছু দেন তাহলে পোলার মিলাদের ব্যবস্থাটা করি। আপনারা হয়তো কইবেন কবিরাজ সাহেব গরিব মানুষেরা তো নিয়ম কানুন কেন, কিন্তু কি করুন, জন্ম তো দিছি, জন্মদাতার কাম তো করতে হইব। মিলাদের জন্য তুমি ভেবো না কালু, আমি মুন্সি সাহেবকে বলে দেবো, সে তোমার কাছ থেকে কিছু নেবে না। উনারে কিছু কমন লাগবে না কবিরাজ সাহেব। আমার পোলায় দুইটা চটি কিনছিল, ওই দুটা উনি চাইছিল, আমি কালকে ওটা দিয়া দিছি।
ঠিক আছে কালু, আমি মোহনকে দিয়ে যতটুকু পারি তোমার ছেলের মিলাদের জন্য পাঠিয়ে দেব। এবার যাও, ঘরে যাও। বুঝলি মোহন, এবছরের প্রথম মাসটা শুরু হয়েছিল 5টা শনিবার দিয়ে। গ্রামের মাথার বুড়োরা ভবিষ্যৎবাণী করলো লক্ষণ অশুভ, এবছর ফসল ফলবে না, নয়তো বন্যার জলে ভেসে যাবে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ওদের কথাটা টিকবে না। ওর ফসল তো খুবই ভালো হয়েছে, শেষ অবধি টিকে থাকলে কালুর মতো চাষিরা এবার ভালোই থাকবে। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, শিগগিরই চলুন কালুর ঘরে, ওদিকে কিয়ামত হয়ে গেল। কি হয়েছে সেটা তো বলবা। গঞ্জের বাজারে কাবলির কাছ থেকে সুদের টাকা ধার নিয়েছিল কালু, গেল 2 সপ্তাহ দিতে পারেনি, এই হাটে তো দিতে পারেনি। পরে কাবলি বেটা ঘরে ঘটি বাটি যা আছে সব ফেলে দিস। সে কি, ওই বেটার এত বড় আসপর্দা এরকম একটা শোকের বাড়িতে? আর শোক, কাবলি বেটা ধমদব্বির পারছে কাঁচা গোবরে, কালু আটকাতে পারতেছে না, তাই আপনাদের কাছে আসা। আচ্ছা আচ্ছা, চল তো দেখি। তুমি আবার আমার পুরারে বাইরে না, সুদ আমি দিতে পারি নাই। नहीं मरेगा, पहले सूद दो, नहीं तो ऐसा मर मरेगा तुम्हारा पोला को याद रखेगा। আমারে বাইরে বানাও, আমারে বাইরে বানাও, সুদ আমি দিতে পারি নাই, তুমি আমারে বাইরে বানাও। আমার পুরারে বাইরে না, আমার পুরারে বাইরে না, তুমি আমার পুরারে না, আপনি মারবেন না, আপনি মারবেন না। কাবলি সাহেব, কাবলি সাহেব, দয়া করে মারবেন না। কালুর একমাত্র ছেলে মরেছে, ওর কবরে দয়া করে মারবেন না। मैं अपना सूद मांगता है, असली नहीं, 3 दफा नहीं लिया, आज देना ही पड़ेगा। ए कल्लू, मेरा सूद दे दो, नहीं तो तुम्हारा बेटों को ऐसा मर मरेगा। তুলা লাগে আপনি আমার পুরারে মারবেন না। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, আমি আমার একমাত্র পুরারে কাবলিওয়ালার বাড়ির হাত থেকে বাঁচাইতে পারলাম না কবিরাজ সাহেব। আমরা ঝগড়া মারামারি চাই না কাবলি সাহেব। কালু এমনিতেই পুত্র শোকে কাতর। দয়া করে আপনি আর ওকে মারবেন না। আর আগামী হাটে আপনি যাতে কিছু পান সে ব্যবস্থা আমরা করব। আর কালু সুদ দেবে কোথা থেকে? ওর ছেলের গোল খরচটা পর্যন্ত গ্রামের মানুষ দিয়েছে। তো মসলি খোর আদমি हर वक्त झूठ बोलता है। इतना दर्द हो तो तुम दे दो। আমার কাছে পয়সা থাকলে আমি এক্ষুনি দিয়ে দিতাম, এই নিষ্ঠুর দৃশ্য দেখতাম না। আর আশ্চর্য আমাদের গ্রামের মানুষ, কেউ এগিয়ে এলো না এই কাবলিকে বাধা দেওয়ার জন্য। ए कल्लू का बच्चा, शरबत लिया, डाब लिया, बहुत थक गया। आज मैं सूद लेकर ही जाऊंगा, तब तक तो खाने का इंतजाम कर। আমি মোহন, শোন মোহন, যা ওই কাবলিওয়ালার জন্য ডাব আর কিছু খাবার দাবারের ব্যবস্থা কর, যা। কথা, আপনি খেলে একবার অনুমতি দেন, এই শালার মাথার আমি 2 ভাগ করে ফেলাম কিন্তু। এই জন্যই বলি যে তোর মাথা গরম, মাথা মোটা। শোন, দূর পাহাড়ের দেশ থেকে যারা আসে এদেশে টাকা খাটাতে, তাদের ক্ষমতা অলিতে গলিতে যাতায়াত, পরস্পরের মধ্যে থাকে স্বার্থের যোগাযোগ, আর সেই কারণে এই বিদেশ বিভুয়ে এসে এরা এতটা সাহস দেখানোর সুযোগ পায়। আর আমরা গ্রামের মানুষ, আমরা কোনো পাল্টা জবাব দিব না। তখন দেখবি আইন তোর বিরুদ্ধে গেছে, আর
এই কাবলির গায়ে আঘাত লাগা মানে ক্ষমতাবানদের গায়ে আঘাত লাগা। আমরা কি তাহলে ক্ষমতার চাপে পিছাই মরবো? এতদিন তো তাই মরেছি। তবে লোহা যেমন লোহাকে কাটে, তেমনি ক্ষমতাকে পরাস্ত করতে পারে প্রবলতর ক্ষমতা, আর সেটা আমাদের মতো গরিব মানুষদের নেই। কাবলি ফাটাতে সারাক্ষণ বেতি মেরে যাবো, আর কালুর তো ক্ষমতাও না একটা কানা করে দিব। তুই এক কাজ কর, তুই এক্ষুনি মল্লিক বাড়িতে যাবি, ওখানে গিয়ে আমার কথা বলবি, যেমন করে পারিস কয়েকজন লাঠিয়াল নিয়ে আসবি। যা, দেরি করিস না, যা। কবিরা সাহেব, কবিরা সাহেব বাড়িতে আছেন নাকি? কবিরা সাহেব, কবিরা সাহেব, কবিরা সাহেব বাড়িতে আছেন? কে? কবিরা সাহেব বাড়িতে আছেন? না, আপনি কি রুগী? তাহলে আবার কবিরাজ ঘরের সামনে বসার জায়গা আছে, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। মানে মানে তাহলে কি আপনি রুগীর আত্মীয়? নাম ঠিকানা বলে যান, আব্বা ফিরলে বলে দেব। তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না। তুমি আমার না, কবিরা সাহেব ছেলে তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি তোমাদের জামাই ফুলমিয়ার চাচা। ও না না, আমি আসলে আপনাকে চিনতে পারিনি, মাফ করবেন। আসুন, ভিতরে আসুন, বসুন। না না, আমি বসতে আসিনি, আমি একটা দরকারে এসেছি। আমান, ওনাকে বল যে দরকারি কথাগুলো যেন একটু বসে বলেন, একটু পানি পান খেয়ে তারপরে। অত সময় আমার নেই, আমি একটা কাজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভাইজানের চিঠিটা দিয়েছেন, এটা ফুলমিয়াকে দিবেন, নিন। কিন্তু দুলাভাই তো... জানি জানি, ঢাকায় গিয়েছে ঠোঁট কাটা ছেলের ঠোঁট জোড়া দিতে, তাই তো? আপনি তো দেখি সবই জানেন। জানতে হয় বই কি। ফুলমিয়া, ফুলমিয়া শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর বাড়ির ভাত খেয়ে আমাদেরকে পর করে দিলেও আমরা তো তা পারি না। যতই হোক রক্তের সম্পর্ক, টান তো থাকবেই। আর কিছু বলতে হবে? বলার তো অনেক কিছু ছিল, সেটাও সাক্ষাতেই বলবো। তুমি শুধু এই চিঠিটা ওকে পৌঁছে দিলেই বাধিত হব, যদি দয়া করে ভুলে দেওয়া না হয়। আমান, ওনাকে বলে দে ইচ্ছে করে জামাই পোষার স্বাদ আমাদের নেই। মেয়ে জামাই কেন ঘর ছেড়েছিল সেটা ওনাদেরকেও একবার চিন্তা করে দেখতে বল। আর দ্বিতীয় কথা, জামাইকে স্বনির্ভর করে তুলেছে আমার ছেলেরাই, তাই আজ তার স্বাধীন মতামত তৈরি হয়েছে। সে কোথায় থাকবে না থাকবে নিজেই স্থির করে, আমরা করি না। তা খুব ভালোই জানি। আমান, দে চিঠিটা। এটা আমি সিন্ধুকে তুলে রাখছি, ফুলমি আসলে আমাকে মনে করিয়ে দিবি। আম্মা, চিঠিটা আমি পড়ি, জল দিয়ে ঘষলে মুখটা উঠে আসবে। না, অন্যের চিঠি পড়া আর চুরি ছেঁচামি করা একই কথা। কিন্তু অন্তরা আপার বিরুদ্ধে যদি কোনো কিছু লেখা থাকে? লেখা থাকলে থাকুক, অন্তরার ভাগ্য তো আর নিতে পারবে না। মেয়েও আমার, নাতিও আমার। দেখি না এই চিঠি কি করতে পারে। দেখছেন কবির সাহেব এতগুলা ডাবের পানি কিভাবে গিলতেছে? ওকে সাহায্য করতে পারবে মল্লিক বাড়ির লাঠিয়ালরা। পেট ব্যথা করতেছে কবির সাহেব? হ্যাঁ, আমার নিত্যদিনের সঙ্গী। ফজরের ওয়াক্তে বের হয়েছিলাম, এখন জোহরের ওয়াক্ত হইল, একটা দানা পানিও মুখে পড়েনি, তাই শুল বেদনাটা জানান দিচ্ছে। আমারই ভুল হয়েছে, এতক্ষণ সময় পার হয়ে গেল আপনারে কিছুই খাইতে দিলাম না। মাথার অবস্থা খুব একটা ভালো না, মাথায় কিছু ঠিক করতে পারতেছি না। আপনারে যে কি খাইতে দিব এখন আমি? কিচ্ছু লাগবে না, মোহন এলেই ঘরে যাব। ততক্ষণ আপনার একটা ডাব কেটে দিই। না রে, খালি পেটে পানি পড়লে বমি হয়ে যাবে, আমি বরং বাড়িই যাই। মোহন তো গেছে মল্লিক বাড়ি, ও আসলেই। না না না, আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে, আপনি এখান থেকে যাইবেন না। আপনি গেলে ওই তামড়া কাবলিটা আবার আমার পোলারে। আল্লাহ রে, আমি কেমন বাপ, আমার বড় পোলাটা রে আমি বার কারোর হাত থেকে বাঁচাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আছি। ए कल्लू
मेरा सूद दे दो, सूद दे दो। আমার কাছে কোনো টাকা করি নাই, আমি কেমনে আপনারা সুদ দেব? सूद तुमको देना ही पड़ेगा, नहीं तो फिर मरे। हे कमली वाला, তুমি মরা মানুষকে এইভাবে অপমান করতে পারো না। তুমি কালুকে এইভাবে অপমান করতে পারো না। তুমি কবরের উপর বেত্রাঘাত করতে পারো না। কালুর অপমান মানে আমাদের এই গ্রামের সকলের অপমান। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। तुम बहुत बकबक कर रहे हो, तुम भागो यहाँ से। कि আমি ভাগবো? আমি ভাগবো নাকি তুমি ভাগবে? ठीक है, मैं जा रहा हूं। कालो, मगर मैं फिर भी आऊंगा। আর একটা কথা বললে কবিরাজ সাহেব, কিন্তু 2 দিন পর তো আবার সুদ চাইতে আইবো, তখন আমি কি করব? আমি কিছু বুঝতেছি না। আর যাতে না আসতে পারে, গ্রামের সবাই মিলে সেই ব্যবস্থাই করব। চল মোহন। আগের পাত্র যে আপনাদের পছন্দ হয় নাই তা তো বুঝতেই পারছি। না না না, পাত্র যে একেবারে পছন্দ হয়নি তা না, তবে বরপণ এতটা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া এই পাত্র বেচা কেনা এই জিনিসটাই আমার অপছন্দ। না না, পণ আমরা দেব, অন্তরার বিয়েতেও তো দিয়েছি। তবে অন্তরার বিয়ে দিতে গিয়ে হাত প্রায় খালি, বেশি কিছু দিতে পারবো না। বেশ তো, দেবেন না, যা সামর্থ্য আছে সেটুকুই করবেন। তবে এমন হীরের টুকরো পাত্র সন্ধান এনেছি, শুনলে রাজি না হয়ে পারবেন না। যত বেশি ভালো পাত্র তার তত বেশি দাম। আমি কিনবো কি করে? আমার এই তো অবস্থা। আগে শুনি না যে পাত্রটা কেমন। পাত্র সরকারি খাজনা বিভাগে চাকরি করে, বাড়ি যশোর, দেখতে শুনতেও ভালো, ওই বয়সটাও একটু কম, কমলা মার সঙ্গে ভালোই মানাবে। আর দেনা পাওনা? সেটা পাত্র পছন্দ হলে আলোচনা হবে। শুনে তোমার ভালোই মনে হচ্ছে, এর সঙ্গে কথা বলুন। আরে দাঁড়াও, আগে দুপক্ষের দেখাশোনা হোক, কথাবার্তা হোক, দেনা পাওনার কথা হোক, তারপর তো পাকা কথা। ও নিয়ে ভাববেন না কবির সাহেব, আমরা নিজের লোক, যে করেই হোক এবার ওই 4 হাতটা আমি এক করে দেবই। এই মোল্লা ঘটকের 3 পুরুষের ঘটকালি ব্যবসা। বিয়ে শাদীর ব্যাপারে যখন যা কথা দিয়েছি তার কোনো নড়চড় হয়েছে? তা মেয়ে কবে দেখাবে? কি বলো? হ্যাঁ, যে কোনো একটা দিন স্থির করলেই হয়। 2-1 দিনের মধ্যে আমার মেজো ছেলে, মেয়ে জামাই, বউ সবাই আসছে। তখন যদি মেয়ে দেখতে আসে তাহলে ভালো হয়, তাহলে সবার সামনে পাকা কথাটা হয়ে যায়। সেই ভালো, আজ তাহলে উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? বলছিলাম কি, ছাতাটা একেবারে ছিঁড়ে গেছে, ওই রোদে রোদে ঘোরাঘুরি করতে হয়। ভাবছিলাম ছাতাওয়ালারে দিয়ে এবার তাপ্পি মেরে নেব। সুযোগ পেয়ে ও বেটাও একদম 3 আনা চাইছে। তে এত বিয়ে দিচ্ছ চারদিকে, কেউ একটা ছাতা দিচ্ছে না? আর বলবেন না, সবাই কেমন হার কিপ্টে হয়ে গেছে। মেয়ের বিয়েতে শত শত টাকা খরচ করছে, কিন্তু আমার বেলায় 1 পয়সাও দিতে চাইছে না। ঠিক আছে, এরা
যার বাপের দিল এত বড়, তার মেয়ের বিয়ে কি যাতা হয়? এই দেখাশোনাটা আগে হয়ে যাক, চারিদিকে ধন্য ধন্য রব করবে। মোল্লা ঘটক কাউকে ঠকায় না, এই বিয়েতে কমলা আমার সুখী হবেই। চলো তোমাকে একটু এগিয়ে দিই। ঢাকা থেকে আজকে আবার আমার মেয়ে জামাই, ছেলে বউ সবাই আসছে। যাই দেখি হাটে কিছু পাই কিনা দেখি। ও বাবু, মোল্লা ঘটক কি বলে গেল গো? বলে তো গেল যে একটা ভালো পাত্র পাওয়া গেছে, যশোর বাড়ি, সরকারি চাকরি করে। বয়স কত? দেখতে কেমন বুবু? বয়স তো বললো যে কমই আছে, আর দেখতে ভালো। বাহ, তাহলে তো আমাদের কমলের সাথে বেশ মানাবে। হ্যাঁ, ছেলেদের আবার রূপ, তাদের টাকা থাকলেই হলো, ওটাই আসল। তাহলেও বুবু, সুন্দর বর কে না চায় বলো তো? আমি তো তোমার দেওরকে দেখেই মজেছিলাম। কত লম্বা, কি চওড়া বুক, কি চওড়া কাঁধ। থাক, হয়েছে ওসব কথা এখন বাদ দে তো, তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে ফেল। তুই না বলে কুমড়ার ভর্তা করবি? সুলতানরা এক্ষুনি চলে আসলো বলে, সবাই চলে আসলো তখন কাজে দেরি হয়ে যাবে। আচ্ছা যাচ্ছি বুবু, যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি বুবু, যদি সম্বন্ধটা পাকা হয় না, তাহলে বিয়েটা দিয়েই দাও। ইস, এবারেতে কতদিন পর আনন্দ হবে বলো তো? সানাই বাজবে, হ্যাজাক জ্বলবে, সবাই মিলে কত আনন্দ ফুর্তি করবো আমরা। তা তো করবেই। আগে ছেলেরা পাত্র দেখুক, পছন্দ করুক, মেয়েও পছন্দ হোক, কথাবার্তা পাকাপাকি হোক, তারপর তো বিয়ে। হাজার কথা না হলে কার বিয়ে হয় রে? আরে সে তো হয়ে যাবে বুবু। আমি কিন্তু এখন থেকে গান বাজতে শুরু করে দিব। গান গাইতে গাইতে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে ফেলবো। তুই কি করে করবি? তুই তো হ্যাঁ, তাই তো বুবু। আমি কি করে করব? আমি তো বিধবা, আমার তো বিয়েতে থাকতে নেই। আমি থাকলে তো মেয়ের অমঙ্গল হবে। না না, আমি থাকতে পারবো না। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব বুবু। আমি অনেক দূরে চলে যাব। হীরা, আরে কি হলো হীরা? দেশের এখন ঘোর দুর্দিন। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। কেন মল্লিক মশাই, আপনার জমিতে তো এবার ভালোই ফসল হয়েছে। ধুর, আমি কি আমার একার কথা বলছি? আমি বলছি দেশের কথা। ইংরেজরা আমাদের কত উপকার করছে, বলতে গেলে অমানুষকে মানুষ করছে। তা ওই স্বদেশিগুলো গুলি বোমা নিয়ে ইংরেজদের উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। সাহেবদের তো চেনে না, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। বেশি ইয়ে করলে এমন বাঁশ দেবে। মোহন না? ওই মোহন, ওই বেটা এদিকে আয়। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। প্রেম, প্রীতি, ভালোবাসা এসবের কোনো মূল্য নেই? তাহলে মনুষ্য সমাজে বাস না করে জঙ্গলে বাস করো। আমি জানি না কেন তুমি শুধু শুধু আমাকে দায়ী করছো। তুমি সবসময় ভাবো তোমাকে আমি তোমার পরিবারের কাছ থেকে আলাদা করছি। হ্যাঁ, কারণ তুমি কিছুতেই আমার পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারো না। এতদিনও পারলে না একটু মানিয়ে গুছিয়ে চলতে, অথচ সুলতানের বউ পারে, জামাই পারে, তুমি পারো না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি,
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।